শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা লাল সাল উপন্যাস আলোচনা করছি। গত ক্লাসে তাহের কাদেরের বাবা মা, বিশেষ করে হাসুনির মায়ের বাবা মা, এই দুজন বয়স্ক মানুষ জীবনের শেষ প্রান্তে এসে তাদের মধ্যে একেবারেই বনিবনা হচ্ছে না, ঝগড়া বিবাদ এই বয়স্ক দুজন মানুষের মধ্যে লেগেই থাকে। তার ছেলেমেয়েরা বিভিন্ন সময় সেটা মিটমাট করবার জন্য, একটা মীমাংসা করবার জন্য চেষ্টা করে। আবার ছেলেরা যেহেতু বাবার জায়গা জমি আছে, সেই জায়গা জমি লোভে তারা তার বাবাকে কোনো ছেলে আবার কিছুটা উৎসাহিত করে তার মাকে শাসন করবার জন্য। তো এরকম যে বিষয়টি নিয়ে এই বৃদ্ধ এবং বৃদ্ধার মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, সেটি আসলে অনেক আগের একটা ঘটনা। সেই ঘটনাটি আমরা আলোচনা করছি আজকে। সারা পথ ভাবে বুড়ো কে বললো কথাটা, কিন্তু বাড়ির গায়ে আর কোনো বাড়ি নেই যে কেউ আড়ি পেতে শুনবে। এককালে বুড়ো বুদ্ধিমান লোকই ছিল, সারা জীবন দুষ্ট প্রকৃতির বইমাত্র এক ভাইয়ের সাথে জায়গা জমি সম্পত্তি নিয়ে মারামারি, মামলা মকদ্দমা করে আজ সব দিক দিয়ে সে নিঃস্ব। জায়গা জমির মধ্যে আছে এক প্রচুর পরিমাণ জমি, যা দিয়ে একজন রিপেট ধরে না। আর এদিকে পেয়েছে খিটখিটে মেজাজ, সবাইকে দুই চোখের বিষ মনে হয়। বুড়িটা হয়তো তার ছোঁয়াচে লেগে অমন হয়েছে, নইলে বহুদিন আগে যৌবনে কেমন হাসি খুশি ছটফটে মেয়ে ছিল সে। স্থির থাকতো না এক মুহূর্ত, নাচতো কেবল নাচতো, আর খইয়ের মতো কথা শুনতো মুখ দিয়ে। আজ তার সুন্দর দেহমন পচে গিয়ে এই হাল হয়েছে। এই বৃদ্ধ এককালে বুদ্ধিমান মানুষ হিসেবে পরিচিত ছিল। সারা জীবন তার দুষ্ট প্রকৃতির এক বৈমাত্রেয় ভাইয়ের সাথে, তার বৈমাত্রেয় ভাই বলতে তার বাবা বিয়ে করেছিল। বৃদ্ধ এক পক্ষের ছিল, এক স্ত্রীর সন্তান ছিল, তার অন্য মায়ের আরো একটা সন্তান ছিল। সেই বৃদ্ধের ভাইয়ের সাথে, দুষ্ট প্রকৃতির এই ভাইয়ের সাথে জায়গা জমি নিয়ে তার সারা জীবন মামলা মোকদ্দমা করে বৃদ্ধ একেবারে নিঃস্ব হয়েছে, সর্বশান্ত হয়েছে, দেউলিয়া হয়েছে। তার টাকা পয়সা, জায়গা জমি সবই সেই মামলা মোকদ্দমায় খরচ হয়ে গেছে, সে হারিয়েছে তার সব কিছু। এখন সামান্য পরিমাণ যে জায়গা জমি আছে, সেটিতে তার একজনেরই পেট ভরবে না, পেট চলবে না, এরকম একটা অবস্থা। তার মধ্যে তার 3টা ছেলে, একটা মেয়ে। এই বৃদ্ধ স্ত্রী যৌবনে সেও খুব চঞ্চল, হাসি খুশি, ছটফটে মেয়ে মানুষ ছিল। সে এক মুহূর্ত স্থির থাকতো না, খুব অস্থির, চঞ্চল প্রকৃতির, হাসি খুশি, প্রাণবন্ত মানুষ ছিল এই বৃদ্ধা। কিন্তু সেই সোনালী যৌবনের সোনালী সময়গুলো হারিয়েছে। অর্থনৈতিক দিক থেকেও তাদের দৈনতা, এখন তাদের মেজাজ, মর্জি, চিন্তা চেতনা, ভাবনার মধ্যে তাদের সব আনন্দ কেড়ে নিয়েছে, গ্রাস করেছে দুশ্চিন্তা। এই বৃদ্ধের যেরকম এখন খিটখিটে মেজাজের হয়েছে, এই তার স্ত্রীও এরকম তার মতো খিটখিটে বদমেজাজি হয়েছে, অল্পতেই রেগে যায়।
বুড়ি যে ছেলেদের জন্ম নিয়ে কথাটা বলতে শুরু করেছে তা বেশি দিন নয়। সাধারণ গালাগালি দিয়ে আর হয় না, তাই এমন কথা বের করেছে যা বুড়োর আত্মায় গিয়ে খচ করে ধরে। কথাটা মিথ্যে জেনেও প্রচন্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা। ইদানিং সম্প্রতি বুড়ি তার ছেলেদের জন্ম নিয়ে যে কথাটা বলতে শুরু করেছে, এই কথাটা আগে সে কোনোদিনই বলেনি। এই ধরনের অভিযোগ, এই ধরনের গুরুতর কথা সে আগে কখনো এরকম বলেনি। কিন্তু ইদানিং যখন অন্য গালিগালাজ করে বৃদ্ধকে ঘায়েল করতে পারছিল না, তখনই বুড়ি হয়তো এই কৌশলটা বেছে নিয়েছে। বুড়ো ভাবে ছেলেরা বলতে পারে না কথাটা, সে বিষয়ে সে নিঃসন্দেহ। তবে কি হাসুনির মা বলেছে, তার তো ও বাড়িতে যাতায়াত আছে। একটা বিষয় কিন্তু গোলমাল নেই তার মনে। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। মজিদের ধমক খাবার পরে বৃদ্ধ সারা রাস্তায় চিন্তা করেছে যে তার বাড়ির একান্ত ব্যক্তিগত গোপনীয় যে বিষয়টি, সেটি মজিদের জানবার কথা না। সেই কথাটি কে বা কাহারা মজিদের কানে তুলেছে। তো মজিদের যে আধ্যাত্মিক শক্তি, অলৌকিক শক্তি, মাজারের শক্তি, সেই শক্তিতে বৃদ্ধের তেমন কোনো বিশ্বাস নেই। সে এই ব্যাপারে একেবারে নিশ্চিত, নিঃসন্দেহ হয়েছে যে হ্যাঁ, তার বাড়িরই কেউ এই কথাটা মজিদের বাড়িতে এসে বলেছে। হতে পারে মজিদের স্ত্রী, হতে পারে হাসুনির মা, তার যেহেতু এই বাড়িতে যাতায়াত আছে, সে মজিদের স্ত্রীর সাথে, রহিমার সাথে এই ব্যাপারটি আলাপ আলোচনা করতে পারে। যত ভাবে কথাটা তত জ্বলে ওঠে বুড়ো। যে বলেছে সে কি কথাটার গুরুত্ব বুঝে না? কথাটা কি বাইরে ছড়াবার মতো? এর বিধি ঘরেই হয়, বাইরে হয় না। তা যতই আলেম খুদাবন্ধ মানুষ তার বিধি করতে আসুক না কেন, বৃদ্ধ এই কথাটা নিয়ে যতই ভাবছে ততই তার রেগে সে প্রচন্ড, তার রাগে গা জ্বালা পোড়া করছে। কারণ যে মানুষটি বলেছে সে এই কথাটার তাৎপর্য, এই কথাটার গুরুত্ব এবং এই কথাটা যে কত অপমানের একটা পরিবারের জন্য, সে বিষয়ে তার জ্ঞান বুদ্ধি বিবেক খুবই সামান্য। সে যদি জানতো যে এই কথাটা কত গুরুত্বপূর্ণ এবং কখনোই অন্য পরিবারের অন্য কোনো মানুষকে, সে যত ধার্মিক মানুষই হোক না কেন, খোদার বান্দায় হোক না কেন, এরকম মানুষের কাছে এই কথাটা বলা যাবে না। অন্য বাইরের কোনো মানুষ এই কথাটা, এই সমস্যাটার সমাধান দিতে পারবে না, মীমাংসা করতে পারবে না। তাছাড়া কথাটায় যে বিন্দু মাত্র সত্য নেই কেউ বলতে পারে। এককালে পুরুনি মেয়ে ছিল, তার হাসি আর নাচন দেখে পাগল হতো কত কত লোক। বইমাত্র ভাইটির সঙ্গে ঝগড়া বিবাদের শুরুতে একবার একটা লোক ঘরে ঢোকার জনরব উঠেছিল। একদিন তার অনুপস্থিতিতে সেই কাণ্ডটা নাকি ঘটেছিল, কিন্তু ঘরের বউ অনেক ঠেঙানি খেয়েও কথাটা যখন স্বীকার করেনি, তখন সে বিশ্বাস করে নিয়েছিল যে তা দুষ্ট প্রকৃতির বইমাত্রেও ভাইটির সৃষ্টি ছাড়া কিছু নয়। তবে বুড়ো ইদানিং যেহেতু বৃদ্ধা নিজে থেকেই বলছে তার ছেলেদের জন্ম কথা নিয়ে, জন্মের ইতিহাস নিয়ে, জন্মের ঘটনা নিয়ে, যে কথাটি খুব গুরুত্বপূর্ণ, যে অভিযোগটি যে তার কোনো ছেলের
হয়তো সে পিতা নয়, তার কোনো ছেলে কোনো সন্তানের জন্মদাতা বাইরের কোনো লোক। এরকম একটা গুরুতর একটা ঘটনা যখন বৃদ্ধা নিজে স্বীকার করছে, বলছে, এতদিন পরে এসে যেন বৃদ্ধের মনে সন্দেহের বীজ দানা বাঁধতে শুরু করে। কেননা এর একটা কারণও আছে, যে যৌবনকালে বুড়ি অনেকটা উড়নচণ্ডী মেয়ে ছিল, খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল, হাসি খুশি প্রাণবন্ত মেয়ে ছিল। তাকে দেখে কতজন পাগল হয়েছে, কতজন তাকে দেখে মুগ্ধ হয়েছে, তার প্রেমে পড়ার মতো অবস্থা, যার রূপ সৌন্দর্যে অনেকে মুগ্ধ হয়েছে। আর একবার একটা ঘটনাও নাকি ঘটেছিল, বৃদ্ধ বাড়িতে ছিল না, তার ভাইয়ের সাথে যখন জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছিল, সেই সময় কেউ একজন নাকি এই বুড়ির ঘরে ঢুকেছিল, বৃদ্ধের ঘরে ঢুকেছিল। এই বিষয়টা একটা জনরব ছিল, কিন্তু বৃদ্ধ এই ঘটনার পরে তার স্ত্রীকে অনেক শাসন করেছে, পিটিয়েছে, ঠেঙিয়েছে সত্য কথাটা বার করবার জন্য। কিন্তু সেদিন বৃদ্ধা এই ঘটনায় তার সম্পৃক্ততার কথা, তার জড়িত থাকার কথা একেবারে সম্পূর্ণ অস্বীকার করেছিল। অন্দরে ঢুকেই সামনে দেখলে আসুনের মাকে, দেখে চটচট করে মেজাজ গরম হয়ে ওঠে, ঘূর্ণি খেয়ে চোখ অন্ধকার হয়ে যায়। বকের মতো গলা বাড়িয়ে ছুটে গিয়ে তাকে ধরে এক আছাড়ে মাটিতে ফেলে দেয়। তারপর শুরু হয় প্রহার। প্রহার করতে করতে বুড়োর মুখে ফেনা ছুটে যায় আর বলে, কেবল একটি কথা, ওরে ফাটা খাইটা জানুনি, তোর বাপের গিয়া কইলি কেমনে ওই কথা? প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে। ছেলেরা তখন ঘরে ছিল না বলে তাকে রক্ষা করবার কেউ ছিল না। বুড়ি অবশ্য ধারে পা ছড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ তুলে দেয়, কিন্তু বিলাপ শুনে দম্বার পাত্র বুড়ো নয়। বুড়ো সন্দেহ করেছে যে তার মেয়ে আসনের মা, সে এই কাজটি করেছে। আর এই কারণে সে প্রথমে তাকে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর তাকে ভীষণভাবে প্রহার করে, মারধর করতে শুরু করে। বাড়িতে ছেলেরা যেহেতু কেউ ছিল না, তার ভাইয়েরা কেউ ছিল না, তাকে রক্ষা করবার মতো, থামাবার মতো আর কেউ ছিল না। সুতরাং বৃদ্ধ প্রাণের আশ মিটিয়ে মেয়েকে মারে, শাসন করে। সেদিন দুপুরে মুখে আঘাতের চিহ্ন ও সারা দেহে ব্যথা নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসুনের মা সোজা চলে গেল মজিদের বাড়ি। মজিদ তখন জিরুচ্ছে, আর সেই ঘরেই নিচে পাটিতে বসে রহিমা কাঁথায় শেষ কটা পূরণ দিচ্ছে। আসুনের মা মজিদের সামনে আসে না, কিন্তু আজ শটান ঘরে ঢুকে তার সামনে রহিমার পাশে বসে মরা কান্না তুলে দিল। প্রথমে কিছু বোঝা গেল না, কথা স্পষ্টতর হয়ে এলে এটুকু বোঝা গেল যে সে রহিমাকে বলছে, ওনারে পর আমার মতের জন্য জানি দোয়া করে। মজিদ ঠোকা টানে আর চেয়ে চেয়ে দেখে, ক্রন্দনরতা মেয়ে তার ভালোই লাগে। কথায় কথায় ঠোঁট ফুলাবে, লুটিয়ে পড়ে কাঁদবে, এমন একটা বউয়ের স্বপ্ন দেখত প্রথম যৌবনে। রহিমার না আছে অভিমান, না আছে চপলতা। অপরাধ না করে থাকলেও মজিদ বলে যে কোনো কথা, মজিদ বলেছে বলে যে কোনো কথা নির্বিবাদে মেনে নেয়। অমন মানুষ ভালো লাগে না তার।
হাসিনের মা অন্যদের কখনোই তাদের ঘরে আসে না মসজিদ থাকলে। মসজিদ এবং রহিমা যখন বিশেষ করে রবিবার কাছে এসে মসজিদ থাকলে কখনোই আসে না, কিন্তু আজকে একটু ভিন্ন রকম ঘটনা দেখা গেল। বাবার কাছে মার খেয়ে আজকে যেন সে কিছুটা লজ্জা শরম ভুলে চলে এসছে মসজিদ এবং রহিমা যেখানে ছিল। তো সেই ঘরে এসে টুকরে টুকরে কান্নাকাটি করছে আর বলছে, রহিমাকে বলছে যে ওনারে বল আমার মতের জন্য জানি উনি দোয়া করে, মসজিদ যেন তার মৃত্যুর জন্য দোয়া করে, খুব শীঘ্রই যেন তার মৃত্যু হয়। তো এই ক্রন্দনরতা হাসিনের মা কাঁদছে, এই কান্নার দৃশ্যটি মসজিদের ভীষণ ভালো লাগছে। কারণ কি, যে মসজিদ প্রথম যৌবনে স্বপ্ন দেখত এমন একটা বউ হবে তার যে কথায় কথায় অভিমান করবে, চোখ খোলাবে, কাঁদবে, আবার সে মান ভাঙাবে, রাগ ভাঙাবে, আবার তাদের কিন্তু এই রহিমা, তার কোনো অভিমান নেই, রাগ নেই, দুঃখ নেই, বেদনা বোধ নেই, চপলতা নেই, চঞ্চলতা নেই। সে কখনো কখনো এমন হয় যে অপরাধ না করলেও যদি মসজিদ তাকে ধমক দেয় তখন সে সেটা মেনে নেয়। এরকম নিস্তরঙ্গ সাদা শিল্পে একেবারে চঞ্চল চপলতা নেই, এরকম বউ মসজিদের খুব একটা ভালো লাগে না। পরে সব কথা শুনে মসজিদের মুখ কিন্তু হঠাৎ কঠিন হয়ে যায়। বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে এই জন্য যে সে তাকে কথাটা বলে দিয়েছে। অনেকক্ষণ গুম হয়ে থেকে মসজিদ গম্ভীর কণ্ঠে রহিমাকে বলে, অরে যাইতে কও, আর কও আমি দেখুননি। একটু পরে রহিমা বলে, ও যাইবার চায় না, ডরায়। মসজিদ আর চোখে একবার তাকায় হাসুনির মায়ের দিকে, কান্না থামিয়ে মসজিদের দিকে পিঠ দিয়ে বসে আছে আর ঘুমটা টানা মাথা নত করে নখ দিয়ে পাটি খুঁজছে। ওধারে ফেরানো মুক্তি দেখবার জন্য এক মুহূর্ত কৌতূহল বোধ করে মসজিদ। তারপর তেমনি গম্ভীর কণ্ঠে বলে, থাক তাইলে এখানে। অপরাধের জমায়েত হয়, একা বিচার করতে ভরসা হয় না মসজিদের। ঠেঙা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতার অবিশ্বাস। খালেক ব্যাপারীও এসেছে, মাতব্বর না হলে শাস্তি বিধান হয় না, বিচার চলে না। রায় অবশ্য মজুরি দেয়, কিন্তু সেটা মাতব্বরের মুখ দিয়ে বেরুলে ভালো দেখায়। বিকেল বেলায় এই বৃদ্ধের বিরুদ্ধে, বুড়োর বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকা হয়েছে। সেই সালিশে তার মেয়েকে মারার অপরাধে তাকে শাস্তি বিধান করা হবে। গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীও এসেছেন। আর মসজিদ যদিও ক্ষমতাটা, তার কর্তৃত্বটা তার খালেক ব্যাপারী, তার কথাই, তার রায়টাই প্রকাশ করে, তবুও সেটা গ্রামের মাতব্বরের মুখে প্রকাশ পেলে, মুখ দিয়ে যদি প্রকাশ করা হয়, সেটি গ্রামের মানুষ মেনে নেয়, সেটা রায় শাস্তি বিধান করতে তাদের সুবিধা হয়। খালেক ব্যাপারী বাঁচ খায় গলায় প্রশ্ন করে, তোমার বিবি কি বলে? মুখ না তুলে বুড়ো বলে, এই কথা আপনারা বই জানেন। কে একজন গলা উঠিয়ে বলে, কথা ঠিক করে কও মিয়া। বুড়ো দিকে একবার ফিরেও তাকায় না। খালেক ব্যাপারী আবার প্রশ্ন করে, এখন কও, এই কথা তুমি থাকবার চাও কেন? কথাটা যেন বুঝলো না ঠিক মতো। এমন একটা ভঙ্গি করে বুড়ো তাকায় সকলের পানে, তারপর বলে,
এইটা কি কওনের কথা? বুড়ি মাগি ছুটমুট একখান কথা কয়, তা বইলা আমি কি পাড়ায় ঢাকঢোল সোহরাত দিমু? ওর কথা বলার ভঙ্গি ব্যাপারীর মোটেই ভালো লাগে না। মজিদ নীরব হয়ে থাকে, কিন্তু উত্তর শুনে তারও চোখ জলে ঠিকই ঠিকই। বৃদ্ধ খালেক ব্যাপারী মাতব্য প্রশ্ন করেছে, সেই প্রশ্নটার জবাব বাঁকাটারা ভাবে বৃদ্ধ দিয়েছে। সে বলবার চেষ্টা করেছে যে বৃদ্ধ তার বয়স্ক স্ত্রী এখন অনেকটা তার মাথা ঠিক নেই, এই বয়সে এসে কি আবল তাবল কথা বলছে, এই সমস্ত গুরুতর আপত্তিজনক আপত্তিকর কথাবার্তা নিশ্চয় গ্রামের মানুষদের কাছে পরিপ্রেক্ষিতে প্রকাশ করবার বলবার মতো কথা নয়। লোকটির উত্তরে কিন্তু ভুল নেই, তাই প্রত্যুত্তরের জন্য সহসা কিছু না পেয়ে খালেক ব্যাপারী ধমকে উঠে বলে, কথাটা ঠিক করে দেবার পারো না? জমায়েতের মধ্যে কয়েকটা গলা আবার চেঁচিয়ে ওঠে, কথা ঠিক করে গাও মিয়া, কথা ঠিক করে গাও। বৈঠক শান্ত হলে খালেক ব্যাপারী আবার বলে, তুমি তোমার মাইয়ারে ঠেঙাইছো কেন? আবার মাইয়া আমি ঠেঙাইছি। লম্বা মুখ খাড়া করে নির্বিকার ভাবে উত্তর দেয় তাহেরের বাপ, যেন ভয় নেই ডর নেই। অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আঙুলগুলো কাঁপছে, ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। বৃদ্ধ নিজেও ভেতরে ভেতরে প্রচন্ড রেগে আগুন হয়ে আছে। ব্যাপারে কি একটা বলতে যাচ্ছিল, এবার হাত নেড়ে মজিদ তাকে থামিয়ে নিজে বলবার জন্য তৈরি হয়। ব্যাপারটা আগে গোড়া থেকে ব্যাপারীকে বুঝিয়ে বলেছিল সে, এবং ভেবেছিল তার পক্ষ থেকে খালেক ব্যাপারী কাজটা ঠিক মতো চালিয়ে নেবে, কিন্তু তার প্রশ্নগুলো তেমন জুৎসই হচ্ছে না। বলছে আর যেন ঠাস করে মুখের উপর জল খাচ্ছে। এই বৃদ্ধ খুব চালাক, তাকে ঘায়েল করবার মতো যেরকম প্রশ্ন করবার কথা ছিল খালেক ব্যাপারী সে ধরনের প্রশ্ন করতে পারছে না, সেই ধরনের কৌশল বাক্যবান প্রয়োগ করতে পারছে না, যার কারণে তাকে প্রশ্ন করলে সে যে জবাবটা দিচ্ছে জবাবটা যেন উল্টো যে প্রশ্নকর্তাকে এক ধরনের অপমান করছে বৃদ্ধের উত্তরগুলো জবাবগুলো। মজিদ গম্ভীর গলায় বলে, ভাই সকল বলে থেমে তাকায় সবার পানে, পিঠ সোজা করে বসেছে, কোলের ওপর হাত। আসল কথা শুরু করবার আগে সে এমন একটা আবহাওয়া সৃষ্টি করে যে মনে হয় সে সূরা ফাতিহা পড়ে তার বক্তব্য শুরু করবে, কিন্তু আরেকবার ভাই সকল বলে সে কথা শুরু করে, বলে, খোদা তাআলার কুদরত মানুষের বুঝবার ক্ষমতা নাই, দোষ গুণের সৃষ্ট মানুষের মধ্যে তাই শয়তান আছে, ফেরেশতাও আছে, তাদের মধ্যে গুনাহগার আছে, নেকবন্দও আছে। কুৎসা রটনাটা বড় গর্হিত কাজ, কিন্তু যারা শয়তানের চাতুরি বুঝতে পারে না, যারা তাদের লোভনীয় ফাঁদে ধরা দেয় এবং খোদার ভয়কে দিল থেকে মুছে ফেলে, তারা এই সব গর্হিত কাজে নিজেদের লিপ্ত করে। মানুষের রসনা বড় ভয়ানক বস্তু, সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। প্রক্ষিপ্ত সে রসনা তার বিষে পরিবার ধ্বংস করে দিতে পারে, নিমেষে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবীতে। মজিদ যে কথাটি বলবার চেষ্টা করেছে যে মানুষ দোষে গুণে মানুষ, ভালো মন্দ, শয়তান ফেরেশতাও আছে মানুষের মধ্যে। আবার মানুষ যে কথা বলে যে জিহ্বা দিয়ে, এই জিহ্বা প্রচন্ড রকম ভয়ানক একটা অঙ্গ মানুষের।
এই কথা দ্বারা সে মানুষকে মুগ্ধ করতে পারে, আকৃষ্ট করতে পারে, আবার এই কথা দ্বারা বাক্যবান দ্বারা সে মানুষকে আঘাত করতে পারে, এই কথায় আহত হয়ে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। এই কথার কারণে আবার পৃথিবীতে ঝগড়া, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ সম্পন্ন হয়ে যেতে পারে। অর্থাৎ মানুষের এই কথা, এর ভূমিকাটা অনেক বড়। ঋজু ভঙ্গিতে বসে গম্ভীর কণ্ঠে ঢালু স্বরে মজিদ বলে চলে, তার কথায় তার মধু, স্তব্ধ স্বরে তার কণ্ঠে একটা সুর তোলে, যে সুরে মোহিত হয়ে পড়ে শ্রোতারা। একবার মজিদ থামে, শান্ত চোখ, কারো দিকে তাকায় না, দাড়িতে আলগোছ হাত বুলিয়ে তারপর আবার শুরু করে। পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তার ও তার পরিবারের বিরুদ্ধেও মানুষের সে রসনা প্রক্ষিপ্ত হয়েছে। পঞ্চম হিজরিতে প্রিয় পয়গম্বর বানি এল মুস্তালিক এর বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করবার সময় তার ছোট বিবি আয়েশা করে দলচ্যুত হয়ে পড়েন। তারপর তিনি পথ হারিয়ে ফেলেন। এক নৌজওয়ান সিপাহি তাকে খুঁজে পায়, পেয়ে তাকে সসম্মানে নিজেরই উঠে বসিয়ে আর নিজে পায়ে হেঁটে প্রিয় পয়গম্বরের কাছে পৌঁছে দিয়ে যায়। যাদের অন্তরে শয়তানের একচ্ছত্র প্রভুত্ব, যারা দাড়ি চক্রান্তে ক্ষুধার রোশনাই থেকে নিজেদের হৃদয়কে বঞ্চিত করে রাখে, তাদেরই বিষাক্ত রসনা সেদিন কর্মতৎপর হয়ে উঠল। হযরতের এত পেয়ারা বিবির নামেও তারা উৎসাহ রটাতে লাগলো। বড় ব্যথা পেলেন পয়গম্বর, খুদার কাছে কেঁদে বললেন, ইয়া খুদা, পরবদিগার, নির্দোষ আমার বিবি কেন এত লাঞ্ছনা ভোগ করবে, কেন এত অকথ্য বদনাম সহ্য করবে? উত্তরে খোদাও তাআলা মানব জাতিকে বললেন, থেমে বিসমিল্লাহ পড়ে মজিদ সূরা আন-নূর থেকে খানিকটা কেরাত করে শোনায়। তার গম্ভীর কণ্ঠে হঠাৎ মিহি সুরে ভেঙে পড়ে, স্তব্ধ ঘরে বিচিত্র সুরঝঙ্কার ওঠে। শুনে জমায়েতের অনেকের চোখ ছলছল করে ওঠে। মজিদ ভীষণভাবে কৌশলী, কিভাবে ধর্মের কথা বলে, সূরা পাঠ করে, কোরআনের বিভিন্ন অংশের বর্ণনা দিয়ে সেই ঘটনাগুলো বলে কিভাবে সমবেত জনতার হৃদয় জয় করবে সে কৌশল তার জানা, কিভাবে এই বয়স্ক লোকটাকে সে সাহায্য করবে, এবং সে ঘটনা চক্রে বলবার চেষ্টা করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে নানা রকম মিথ্যা অভিযোগ, মিথ্যা রচনা করা হয়েছে, তবুও তারা সেটা মেনে নিয়েছিলেন। আমরা আজকে এই পর্যন্তই এই ক্লাসটা আলোচনা করলাম, তোমরা বাসায় পড়বে এবং আশা করছি যে আমরা উপন্যাসটা দ্রুত শেষ করব। তোমরা বাসায় নিজেরও আমার আলোচনার সাথে পার্থক্য নিয়মিত করবে এবং আমাদের যে হোমওয়ার্কগুলো দিচ্ছি, বাড়ি কাজগুলো দিচ্ছি, এগুলো তোমরা করবে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি।